সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টটি তিনি খেলতে চান, কিন্তু আজ হারারেতে প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। সারাদিন বাংলাদেশের ব্যাটিং কেমন ছিল, বাংলাদেশ একাদশ নির্বাচনটাই কি নির্ভুল ছিল কিনা তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজহারুল ইসলামের সঙ্গে। মাঝার, নাজমুল হোসেন শান্ত তো জানিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজের আগেই তিনি সবাইকে প্রস্তুত করে নিতে চান, কিন্তু পুরো ব্যাটিং ব্যর্থতা কীভাবে দেখছেন? খুবই ভালো কথা বলেছেন, কিন্তু জিম্বাবুয়েতে এমন কোনো দল নয় যে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচই হারায়। জিম্বাবুয়ে সবশেষ যে সিরিজটা খেলেছে বাংলাদেশ মাটিতে, একটা জিতেছে একটা হেরেছে। যদিও এই মাঠে সবশেষ ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, তো অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, প্রস্তুতি নিতে হবে, কিন্তু ম্যাচ জয়টা মনে রাখতে হবে। কারণ সেটা আছে কি না, যে ধরনের ভুল আমরা দেখেছি, সেটা দল গঠনে হোক ব্যাটিংয়ে হোক, সেটা মনে হয়নি যে প্রফেশনাল টিম বাংলাদেশে এটা আসলে কোনোভাবে পেশাদার টিম এমন হতে পারে না। যে ব্যাটিং ব্যর্থতা আপনি বললেন, আপনি খেয়াল করে দেখুন ব্যাটসম্যানরা কিন্তু তারাই রয়েছেন। মানে বাংলাদেশ দলের টেস্ট যে স্তম্ভ যারা, সাদমান, জয়, শান্ত, মুমিনুল, মুশফিক, 5জন ব্যাটার রয়েই গেছেন। 6জন, সেটা হচ্ছে অমিত। হৃদয়কে তাকে একটা গিফট করা হয়েছে যে তুমি ওডিআই টি20 ভালো করে খেলছো, তোমাকে একটা টেস্ট ক্যাপ আমরা গিফট করলাম। কারণ নাইমকে আপনি কেন বাদ দিবেন? মানে আপনি কেন জিম্বাবুয়ের বিপক্ষে 5জন বোলার নেবেন না? একটা টেস্ট ম্যাচ জিততে উইকেট লাগবে 20টা, সেখানে সারা জীবন বড় দলটা বলে গেছে যে 20টা উইকেট নেওয়ার জন্য, ভেরিয়েশনের জন্য 5টা বোলার দরকার আছেই। বাংলাদেশ ঘরে মাঠে সেই কাজটা করেছে, কিন্তু ওখানে নয়। মানে এই যে বাজে একটা নেগেটিভ একটা মাইন্ড সেট আপ, একটা নেগেটিভ একটা এলিমেন্ট গঠন, নেগেটিভ একটা ব্যাটিং অ্যাপ্রোচ, তাতে বাংলাদেশ দল 140 রানে যে অল আউট হয়েছে, এটা কোনোভাবেই আমরা বলতে পারবো না যে অপ্রত্যাশিত। বাংলাদেশ দল হয়তো এটাই চেয়েছে, কিন্তু মানে বোঝেনি যে এমনটাই হওয়া এটা উচিত ছিল, এবং সেটাই হয়েছে। প্রথম সেশনে দ্রুত 2 উইকেট পড়ে গেল। আমরা দেখেছি বরাবরের মতোই নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক বাংলাদেশের ইনিংসটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে একটি ব্যাটিং কলাপস দেখা গিয়েছে। নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল ফিরে যাওয়ার পর অভিষিক্ত হৃদয় এবং অমিত হাসানকে দিয়ে বড় আশা ছিল, কিন্তু তারাও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মাঝে আপনার কি মনে হয় অমিত হাসান এবং তাহিদ হৃদয়কে একটু বড় পরীক্ষার মুখে ফেলে দেওয়া হলো কিনা এওয়ে টেস্টে অভিষেক করিয়ে? মানে বড় আশা ছিল, আশাটা কাটছিল। আমি আপনাকেও এর আগে বলেছিলাম, কথা হয়েছে অফ ইয়ারে অথবা যখনই আমাদের আলোচনা হয়েছে, যে হৃদয়কে আমি এখনই অভিষেক দেখি না। মানে অন্তত অস্ট্রেলিয়া সিরিজটা খেলে আসুক, হঠাৎ করে কেন কল করা হয়েছে? মানে যারা ঘরোয়াতে 4 ডেজ ম্যাচে ভালো করছে তেমন কেউ থাক। হ্যাঁ, হৃদয় 17টা বা 18টা ম্যাচ খেলেছেন, 44 তার গড়, 3টে সেঞ্চুরি বা 4টে সেঞ্চুরি আছে, ঠিক আছে, কিন্তু ওডিআই টি20 ভালো করছেন, এবং তার মধ্যে দেখেই পাওয়া যায় যে ওডিআই টি20 ব্যাটিংটা এখনও যায়নি। মানে আপনি বাংলাদেশের ব্যাটিং প্যারাডাইস উইকেটে রান করবেন মানে টেস্টে একদম অ্যাডজাস্ট করে ফেলবেন তেমনটা নয়। অমিতকে নিয়ে আমরা রিস্ক নিয়েছি। অমিত অনেক রান করেছেন, সবশেষ টেস্ট ইনিংসে মনে হয় 162 করেছেন, মানে 4 দিনের ম্যাচে, এবং তার গড়ও মনে হয় 49, ম্যাচ খেলেছেন 49টা, সেঞ্চুরি 11টা, এবং তার যেই 50 সংখ্যা সেটাও মনে হয় 17টা হয়ে গেছে। তো সেই দিক থেকে আমি অবশ্যই এটা বলতে চাইবো যে তাকে নিয়ে আমরা বাজি ধরেছি, তো সেই বাজি ধরা আরেকজনকে নিয়ে কেন, এবং এইভাবে মানে নেগেটিভ মাইন্ড সেট আপে কেন? সো এটা অবশ্যই আপনি আশা করতে পারেন, বাট আমি সবসময় বলেছি যে আমরা অমিতকে তৈরি করতে পারতাম বা তৈরি করবো সময় দিতে, কিন্তু সেখানে কেন হঠাৎ করে হৃদয় আসতো? আমি দুজনকে নিয়ে কখনোই খুব বেশি আশাবাদী ছিলাম না, বাট অমিত খেলতো এটা আমি আশা করেছিলাম। টেস্ট ক্রিকেট বলারদের খেলা বলা হয়ে থাকে। বাংলাদেশের বলাররা 20 উইকেট নিতে পারবে কিনা সেটা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন খেলছিল, জিম্বাবুয়ের এনগারাবা রয়েছে, মুজারাবানি, তাদের বল অনেকটাই সুইং করেছে, কিন্তু বাংলাদেশের খালেদ আহমেদ, আবাদত হোসেন এবং হাসান মাহমুদের বল স্বাচ্ছন্দ্যেই খেলেছে জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটাররা। মাজার, আপনার কি মনে হয় জিম্বাবুয়ে কি একটি বড় লিডের পথে যাচ্ছে? বাংলাদেশ এই টেস্টে কামব্যাক করার উপায়টা কি? না, খুবই ভালো কোশ্চেন করেছেন। মাত্র 4 রান তার পিছিয়ে আছে, হাতে 9টা উইকেট আছে। ওই যে একটা কথা বলে না বাংলাদেশের প্রেক্ষাপটে, যে উইকেট বাংলাদেশ ব্যাটাররা ব্যাট করতে পারে না, সেটা কিছুক্ষণ পরে ব্যাটিং উইকেট হয়ে যায়। মানে আমি এটা বললে খুবই সিলি একটা লাইন হয়ে যায়, বাট বলতে হচ্ছে যে আসলে ওরা যেভাবে ব্যাট করলো টেস্ট অ্যাপ্রোচটা রেখে বাংলাদেশের, আমি যে বিষয়টা বলতে চাই, দেখুন টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় এবং মানে সবচেয়ে রিস্কি আউট হচ্ছে স্লিপ এবং মানে আপনি উইকেট কিপারের কাছে।
আপনি এটাকে আপনি সেভ করবেন, আপনি অনেক রান করতে পারবেন। মানে আপনার একজন টেস্ট প্লেয়ার হতে হলে এটাই সেভ করতে হয় যে আমি যেন স্লিপে ক্যাচ না দিই, আমি উইকেটে ক্যাচ না দিই, তাহলে আমি টেস্ট ক্রিকেটার হয়ে গেছি। কিন্তু বাংলাদেশের এখনও মমিনুল যখন সেই ক্যাচ দিয়ে আউট হন, যখন সাদমান সেই ক্যাচ দিয়ে আউট হন, যখন জয় সেই ক্যাচ দিয়ে আউট হন, উইকেটের পেছনে যখন বড় ব্যাটাররা আউট হন, তখন খুবই হতাশ লাগে। এবং যখন আপনি পাকিস্তানে ভালো ভালো বোলারের এগেনস্টে খেলেছেন, আপনি যখন অস্ট্রেলিয়াতে খেলবেন, এরা নিউজিল্যান্ডের এগেনস্টে খেলেছেন বা আরও বড় দলের এগেনস্টে খেলেছেন, সেখানে জিম্বাবুয়ে অত বড় দল না, তার সাথে যদি আপনি এটা সেভ করতে না পারেন, তাহলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসবেই। দেখুন 2 টেস্ট আগেই, মানে এই টেস্টের আগে বাংলাদেশ 2 টেস্ট জিতেছে, পাকিস্তানকে টানা 4টে টেস্ট হারিয়েছে, মানে কত দারুণ একটা টিম। সেই টিম যখন এখানে খারাপ করে, ভাই আপনি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু জিম্বাবুয়েকে একটা ম্যাচ হেরে আপনি প্রস্তুতি নিচ্ছেন। মানে আপনি অস্ট্রেলিয়ার জন্য টেস্ট খেলবেন, সেটা প্রস্তুত হচ্ছেন, কিন্তু 5 জন ব্যাটার আপনার রয়েছে, আবার হচ্ছে যেই বোলিং লাইন আপনি নিয়েছেন তারা এমন না নতুন একদম। আপনি এমন তো না যে যেটা আপনার নিউজিল্যান্ডের ওডিআই টি20 খেলে গেল, তাদের কি তারাও খেলেছে, কিন্তু একটা খেলেছে ম্যাচ, 3টে খেলেছে ম্যাচ, 7টা খেলেছে ম্যাচ। কিন্তু বাংলাদেশে এবার তো টেস্ট খেলে হয়তো বা 19 সাল থেকে, ভাই খালেদ খেলে 18-19 সাল থেকে, তাজুল তো বাংলাদেশের লেজেন্ডারি স্পিনার রয়েছে, সাথে হাসান মাহমুদ কেন্টে খেলে আসলেন। সো আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে বাংলাদেশের দ্বিতীয় সারির দল এটা। সো সেই দল 140 রান অল আউট হয়েছে, এবং ওই যে আমি বললাম না যে 5 জন বোলার নেয়নি, একটা নেগেটিভ মাইন্ড, তার একটা বড় ফল বাংলাদেশ দল দেবে। এবং 136 ওদের মনে হয় 1 উইকেট হারিয়ে যদি এইভাবে ব্যাট করতে থাকে, তারা তো বাংলাদেশকে ইনিংসে হারাতে পারে। আগামীকালকে প্রথম সেশনটা কি ম্যাচ ডিসাইডিং হবে কিনা? ডিসাইডিং হবে, কিন্তু যেভাবে তারা ব্যাট করছে আমার মনে হয় তারা সুযোগ দেবে না বাংলাদেশকে। হ্যাঁ, প্রথম সেশনে হয়তো 1-2 উইকেট যেতে পারে, কিন্তু তারা হয়তো বা 80 রান করে ফেলবে। তারা মানে আরও 80 রান করলে তারা হয়তো বা 220-এর ওপর করবে, উইকেট যাবে 3টা বা 4টাও যেতে পারে। তারপরে হয়তো বা আরও 100 রান করবে। মানে লিড যদি 150 হয়ে যায়, 170-80 হয়ে যায়, তাহলে বাংলাদেশের জন্য রিস্কি হবে, যদিও উইকেটটা আরও একটু ভালো হবে আমার মনে হয়। এবং আমি এটাও বিশ্বাস করি যে মুশফিক 50-100 করতে পারে নেক্সট ইনিংসে, শান্ত করতে পারে, অথবা শান্ত, মুমিনুল, মুশফিকের মধ্যে 2জনের মধ্যে অ্যাটলিস্ট একজন 70, একজন 100 করতে পারে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে 150 রান যদি লিড নিয়েও ফেলে, বাংলাদেশ 400 করার যোগ্যতা রাখে। যদি যোগ্যতা রাখলে হবে না, সেই পেশেন্স আছে কিনা, সেই টেস্ট অ্যাবিলিটি আছে কিনা, সেটাও বড় একটা বিষয়। সো আমার মনে হয় অবশ্যই এখন বাংলাদেশ ডেঞ্জারে আছে। এবং আপনি বললেন প্রথম সেশন খুবই ক্রুশিয়াল, যদি একটা উইকেটও না যায় বাংলাদেশ তো ইনিংসে হেরে যাবে না হয়। সো দেখা যাক কী করে। বাংলাদেশের বোলিং লাইন আপে যে অ্যাপ্রোচ দেখেছি, ক্যাচ মিস দেখেছি, তাতে টাফই হবে। আগামীকাল দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে। বলারদের উপর প্রত্যাশা থাকবে সমর্থকদের। শেষ পর্যন্ত বাংলাদেশ প্রথম সেশনে কামব্যাক করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। আমরা আগামীকাল আবারও দ্বিতীয় দিন শেষে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।